নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় টেলি ক্যানভাস। চিত্র, শিল্প, ছবি, ক্যানভাস এই নিয়েই আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আমি মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে আমরা রয়েছি গোলপার্কে রামকৃষ্ণ মিশন কালচারাল সেন্টারের হলে। আর এখানে চলছে নেচার অ্যান্ড লাইভ গ্রুপের একটি চিত্র প্রদর্শনী। প্রদর্শনীটি আয়োজন করেছে সিনার্জি ওয়ার্ল্ড সংস্থা। আজকের প্রদর্শনীর একটা বেশ অন্যরকম বিষয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে শিল্পীরা কিন্তু পরিবেশ নিয়ে বার্তা দিতে চাইছেন, পরিবেশ সচেতনতা তৈরি করতে চাইছেন এবং আরো একটা ইন্টারেস্টিং বিষয়, এই পরিবেশ নিয়ে এই সচেতনতা তৈরির যে লড়াই সেখানে কিন্তু একই সাথে বিভিন্ন জেনারেশনের শিল্পীরা কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছেন। খুব ইন্টারেস্টিং একটা এপিসোড হতে চলেছে। আমাদের সঙ্গে রয়েছেন এই প্রদর্শনীর উদ্যোক্তারা এবং শিল্পীরা। তাই ভূমিকা খুব একটা না বাড়িয়ে চলুন সরাসরি তাদের সাথেই আমরা কথা বলি। আমাদের সঙ্গে এখন রয়েছেন এই প্রদর্শনীর আয়োজকদের তরফ থেকে শ্রী সুশোভন মুখার্জি। নমস্কার স্যার, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। আমি খুব বেশি কথায় যাব না, প্রথমেই বলবো যে এই এক্সিবিশন নিয়ে যদি একটু দর্শকদের সামনে কিছু তথ্য তুলে ধরেন। এক্সিবিশনের উদ্দেশ্য হচ্ছে, যেমন আপনি শুনেছেন, যে নেচার নিয়ে আমরা কথা বলছি। তো আজকের দিনে আমরা যে সময়ের মধ্যে রয়েছি, এখানে এনভায়রনমেন্ট নিয়ে আমাদের প্রচুর সমস্যা। তার মানে আজকের দিনে আমরা যে এআই এর কথা বলছি, আমরা অনেকেই ভুলে যাই একটা ছোট যখন আমি প্রম্পট দিচ্ছি, আমরা মজা করে একটা ছবি বানাতে বলছি বা একটা ভিডিও বানাচ্ছি বা কোনো লেখা লিখছি, তার জন্য যে পরিমাণ কম্পিউটিং পাওয়ার ইউজ হচ্ছে, তাতে কিন্তু আমাদের প্রকৃতির অনেক কিছু জিনিস আমাদের কম্প্রোমাইজ করতে হচ্ছে। তো সেই জায়গায় এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে সামাজিক একটা বার্তা দেওয়া যে আমাদের প্রকৃতিকে খুব সিরিয়াসলি নিতে হবে। নতুন প্রজন্ম, প্রবীণ প্রজন্ম, বিভিন্ন লোকেরা এখানে ছবি এঁকেছেন। তার চেয়ে বড় কথা হচ্ছে মৌলিক বিভিন্ন চিন্তাভাবনার মাধ্যমে আঁকা হোক, গান বাজনা হোক, এভাবে নতুন প্রজন্মকে উদ্দীপিত করা যাতে তারা মৌলিক চিন্তাভাবনার শক্তি রাখতে পারে। সেগুলোই এই ধরনের এক্সিবিশনের মেন উদ্দেশ্য, যাতে ইন্সপায়ার করা যায়, কমিউনিটির মধ্যে একটা ভাইব ছড়ানো যায়, এটাই উদ্দেশ্য। অনেক ধন্যবাদ স্যার। আর সত্যি এইরকম উদ্দেশ্যকে, এইরকম উদ্যোগকে সাধুবাদ জানানোটা বোধহয় সকল সাধারণ মানুষের কর্তব্য। শুধু তাই নয়, শিল্পীরা এরকম একটা উদ্যোগ যখন নিচ্ছেন আমাদের পরিবেশকে বাঁচানোর, আমাদের পরিবেশ নিয়ে অ্যাওয়ারনেস তৈরি করার, সেই উদ্যোগে কিন্তু আমাদের সকলের সামিল হওয়াটা দরকার। আর আরেকটা প্রশ্ন অবশ্যই করতে হচ্ছে, এই যে এক্সিবিশনে একই সাথে বিভিন্ন জেনারেশনের শিল্পীরা একত্রিত হয়ে কাজ করছেন। তো বেশ কয়েকদিন তো এক্সিবিশন চললো, দর্শকরাও আসছেন, সেই সবকিছু নিয়ে রিয়াকশন কেমন? রিয়াকশন মনে হয় আমরা সকলের মধ্যে খুব উদ্দীপনা দেখেছি। অনেকে আসছেন, খুব উৎসাহ নিয়ে তারা ছবিগুলো দেখছেন। এখানে শুধু হাতে আঁকা ছবি নয়, ফটোগ্রাফিও আছে। তারা বুঝতে চাইছেন কি নিয়ে ছবিটা, তার বিষয়বস্তু কি। যখন যেদিন উদ্বোধন হলো, মহারাজও ছিলেন এখানে রামকৃষ্ণ মিশনের, ওনারাও বুঝতে চাইছেন যে কি বিষয়ে লেখা হয়েছে, মানে শিল্পীর কি মনের ভাব, কি কথা চিন্তা ভাবনা করে তিনি ছবিটি এঁকেছেন বা ফটো তুলেছেন, সেটা তারা বুঝতে চাইছেন। তার মধ্যে থেকেই বোঝা যাচ্ছে যে মানুষের খুবই উৎসাহ আছে। তারা শুধু জাস্ট এসে ঘুরে গেলেন তা নয়, ব্যাপারটা নিয়ে তারা বুঝতে চাইছেন। তার থেকে আমাদের মনে হচ্ছে এটা যথেষ্টই অনুপ্রেরণা বা মানুষের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে। অনেক ধন্যবাদ স্যার। আহ, এইরকম উদ্যোগ এক্ষুনি যেটা আপনাদের বললাম, সেই উদ্যোগে আমাদেরও সকলের সামিল হওয়া উচিত। আর বিশেষ করে সেখানে যখন একই সাথে নবীন এবং প্রবীণ শিল্পীরা সেই উদ্যোগে কাঁধে কাঁধ মিলিয়ে সামিল হয়েছেন, তখন তো আমাদের পিছিয়ে থাকাটা আর একেবারেই মানায় না। তবে যাই হোক, প্রদর্শনীর উদ্দেশ্য, প্রদর্শনীর পেছনের উদ্যোগ, উদ্যোক্তাদের বক্তব্য সবটাই আমরা শুনলাম। তবে এবার কিন্তু আমরা আমাদের এপিসোডের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটার দিকে যাব। এবার আমরা একে একে কথা বলবো এই প্রদর্শনীতে যে সমস্ত শিল্পীরা অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে। এই এপিসোডের শুরুটা না হয় আমরা একদম এই প্রদর্শনীর যিনি উদ্যোক্তা তার সাথে কথোপকথন দিয়েই শুরু করি। আমাদের সঙ্গে এখন রয়েছেন এই প্রদর্শনীর উদ্যোক্তা চঞ্চল চক্রবর্তী। নমস্কার স্যার, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা করব, এই রকম একটা উদ্যোগ নেওয়ার পেছনে মূল চিন্তাটা কি ছিল? এই জার্নি আমরা স্টার্ট করেছি 2009 থেকে। ওকে, নেচার অ্যান্ড লাইভের ওপর। কারণ আমাদের যে অর্গানাইজেশন সিনার্জি ওয়ার্ল্ড, তো ইন্ডাস্ট্রিয়াল যা আমাদের যে রেসপন্সিবিলিটি এবং কন্ট্রিবিউশন আছে ওকে ফর বিজনেস ট্রান্সফরমেশন, তার সাথে আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে অ্যাজ এ পার্ট অফ আমাদের সিএসআর প্রোগ্রামে।
তো এই নেচার অ্যান্ড লাইফের ওপর আমরা কাজ করছি এবং এখানে সৃষ্টি আর জীবন, ওকে, এই দুটো খুব অবিচ্ছেদ্য অঙ্গ আমাদের জীবনে, এবং তার সাথে সাথে যে আজকে পরিবেশ, নেচার খুবই ইম্পর্টেন্ট, ওকে, কারণ আমরা গ্লোবাল ওয়ার্মিং আমরা সবাই ফেস করছি এবং আমাদের যে নেক্সট জেনারেশন, আমরা জানি না যে কী ধরনের জীবন তারা অতিবাহিত করতে চলেছে। তো সেই হিসেবে যে আজকের এই প্রদর্শনী, যেখানে পেইন্টিং আর ফটোগ্রাফি আছে, যে নেচারের ওপর মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য। আর এই যে শিল্পীরা একসাথে হয়ে কাজ করছেন, বিভিন্ন প্রজন্মের শিল্পীরা একসাথে হয়ে কাজ করছেন এবং সাধারণ মানুষের দিক থেকে মানে এটার পরে কি সাধারণ মানুষের দিক থেকে কিছু চেঞ্জেস, কিছু ভালো রিভিউ বা কোনো ভালো মেসেজ আসছে? হ্যাঁ, কিছু ফিডব্যাক ভালো পজিটিভ আসছে। আমরা যেটা আমাদের যে অবজেক্টিভ, মানে এটা এই প্রদর্শনীর যে অবজেক্টিভ অথবা এম, যে মানুষের মধ্যে জনরাগন জনজাগরণ সৃষ্টি করা। তো কিছু ভালো রেসপন্স পাচ্ছি এবং এই যে পারসেপশন যেটা মানে ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে, যে পজিটিভ আউটপুট আমরা দেখছি আরকি। এবং আশা করছি যে ইন ফিউচার আমরা যে সমস্ত প্রোগ্রাম করব, দ্যাট উইল বি কোয়াইট ফোকাসড এবং সেটা আরো বেশি আমরা ব্রডার অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করতে পারব। অনেক ধন্যবাদ স্যার। আর আমরাও খুব আশায় থাকলাম নেচার নিয়ে, পরিবেশ নিয়ে যেখানে এতটা সচেতনতা, সেইখানে আরো বড় অনুষ্ঠান আমাদের জন্য আসুক। আমরা সেটার জন্য অপেক্ষা করে থাকব এবং আশা করা যায় আরো বেশ উজ্জ্বল শিল্পীদের এবং সবচেয়ে বড় কথা নতুন প্রজন্মের আরো শিল্পীদেরকে আমরা এই নেচারের এক্সিবিশনে আবারও দেখতে পাবো, তাদের সাথে আবারও সাক্ষাৎ হবে, তাদের সাথে আবারও আমাদের টেলিক্যানভাস জমে উঠবে। তবে এখন আমাদের সঙ্গে বেশ কয়েকজন শিল্পী রয়েছেন, এবার তাদের সঙ্গে চলুন কথা বলা যাক। এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি প্রদর্শনীর একদম নবীন একজন শিল্পী, সুপ্রতিথা মুখার্জিকে। ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা না করে থাকা যাচ্ছে না, তো এত সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ এরকম একটা গ্রুপের মধ্যে, যারা বেশ বহুদিন ধরে চর্চা চালিয়ে যাচ্ছেন, তো সে তাদের সাথে এক্সিবিশনের এক্সপেরিয়েন্সটা কেমন? প্রথমে তো ভীষণই নার্ভাস ছিলাম কারণ অনেক বড় বড় আর্টিস্টরা রয়েছেন এখানে। তারপরে এক্সিবিশনে আসার পরে মনে হলো যে শিখতে অনেক কিছু পারলাম। সবার আঁকা দেখে, বিভিন্ন রকম স্টাইল দেখে অনেক কিছু শিখতে পারলাম। সো খুবই একটা ভালো এক্সপেরিয়েন্স ছিল। আর এই যে এতগুলো ছবি দেখতে পাচ্ছি, বেশ বিভিন্ন রকম ফরম্যাটের ছবি রয়েছে। মোটামুটি সবচেয়ে পছন্দের জনার কোনটা? আমার পছন্দের জনার হচ্ছে মিক্সড মিডিয়া, দ্যাট ইজ কালার পেন্সিল দিয়ে করা, তার তলায় বেস হিসেবে ওয়াটার কালার বা অ্যাক্রিলিক। কতদিন ধরে চলছে ছবি আঁকার চর্চা? একদম ছোট থেকেই আমি করি কিন্তু এই স্টাইলটা নিজে নিজেই শেখা, সেটা বিগত ৩-৪ বছর হয়েছে। এই যে গ্রুপের একটা মোটিভ আছে নেচার নিয়ে, তো সেই ছবির মধ্যে দিয়ে নেচারকে ফুটিয়ে তোলা এবং নেচার বিষয়ে অ্যাওয়ারনেস, তো সেই জায়গা থেকে বলবো দর্শকদের জন্যে নেচার নিয়ে যদি তোমার কোনো বার্তা থাকে। নেচার নিয়ে এখন একটাই বার্তা, সেটা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি গ্লোবাল ওয়ার্মিং এর কন্ডিশনটা এখন কতটা বেড়েছে। সো সবাই নিজেদের ইন্ডিভিজুয়াল লেভেলে যদি কিছু চেঞ্জ আনা যায়, তাহলে অন আ ব্রডার স্পেকট্রাম খুব ভালো হয়। সত্যি, এবং এই যে পরিবেশ, নেচার, সেটা তো আমাদেরই, আমরা তার বাইরে গিয়ে কিন্তু বাস করতে পারবো না। আমাদের এত পুরনো সভ্যতা, তার শুরু থেকে শেষটা সবটা কিন্তু এই পরিবেশের ওপর নির্ভর করেই। তাই এই শিল্পীদের যে ঐকান্তিক প্রচেষ্টা, পরিবেশ নিয়ে বিশ্বকে যে বার্তা দেওয়ার চেষ্টা, আমাদেরকে জাগিয়ে তোলার যে চেষ্টা, সেই চেষ্টায় কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষেরও সামিল হওয়াটা ভীষণ প্রয়োজন। যাই হোক, আমাদের শিল্পীদের সঙ্গে কথোপকথনে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট থাকে, মানে দর্শকরা যেটা দেখার জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করে থাকেন, সেটা হচ্ছে শিল্পীর কাছ থেকে তার সৃষ্টি নিয়ে গল্প। তো সুপ্রতিথার সঙ্গে রয়েছে আর পেছনে ওর অসাধারণ কিছু কাজকর্ম রয়েছে। তো সেইগুলো নিয়ে একে একে গল্প আমি সুপ্রতিতার থেকেই শুনে নেব। সো প্রথম আঁকাটা এখানে শ্রীমতী। আম, এই আঁকাটায় আমি যখন আঁকলাম আমাকে বলা হয়েছিল যে ক্যানভাসে করতে, বড় ক্যানভাসে করতে, আর আমি সাধারণত বড় ক্যানভাসে এঁকে অভ্যস্ত নই। সো এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল আমার জন্য।
আর এরকম অ্যাক্রিলিকের কাজ এটা আমার ফার্স্ট এই আঁকাটা। তো অনেক ভুল ত্রুটি রয়েছে কিন্তু খুবই মজা হয়েছে কাজটা করতে বেসিক্যালি। তারপরে রয়েছে ওয়াটার কালারে করা এই মুরল্যান্ডের আঁকাটা, পুরো একটা ডার্ক থিমড আঁকা। আর তারপরে সত্যজিৎ রায়ের ইন্সপিরেশনের এই হিং পিং শট আঁকাটা। দেন রয়েছে নীল মানুষ, এটাও মিক্স মিডিয়াতে করা, কিছুটা ওয়াটার কালার রয়েছে প্লাস অ্যাক্রিলিকও রয়েছে। আর তারপরে হচ্ছে আমার প্রাইমারি স্টাইল অফ ওয়ার্ক, সেটা হচ্ছে ওয়াটার কালারে বেস করে তার উপরে কালার পেন্সিল দিয়ে করা। আর ওইটাও আরেকটা অ্যাক্রিলিকে করা রিসেন্ট কাজ। সত্যি খুব সুন্দর কাজ। আর এই শিল্পীর থেকে যখন একটু একটু কাজগুলো সম্পর্কে আমরা জানি, একটু শুনি, সেটা কিন্তু কাজটাকে বুঝতে, কাজটা থেকে কিছু ইন্সপিরেশন পেতে আমাদের আরো বেশি সাহায্য করে। বেশ সুন্দর একটা কথোপকথন হলো। সুপ্রতিতাকে অনেক ধন্যবাদ ওঙ্কার বাংলার তরফ থেকে। আর এই যে নবীন শিল্পীদের এইভাবে এগিয়ে আসা, তাদের পরিবেশ নিয়ে প্রচেষ্টা এবং প্রবীণদের সাথে নবীনদের এই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এইরকম কর্মযজ্ঞের আয়োজন, এটা যে শুধুমাত্র আমাদের ভীষণ ভালো লাগে তা কিন্তু নয়, এটা কিন্তু আমাদের ইন্সপায়ার করে, আমাদেরকেও জানায় যে সমস্ত ক্ষেত্রে, সমস্ত কর্মক্ষেত্রে নবীন প্রবীণ একসাথে জোট বেঁধে যদি কাজ করতে পারে, তাতে কাজে কিন্তু ভিন্ন স্বাদ যেরাম আসে, সেরাম সেই কাজের সেই বার্তা দেওয়ার জমিটাও আরো বেশ শক্ত হয়। যাই হোক, আমাদের সঙ্গে আজকে আরো শিল্পীরা রয়েছেন, চলুন একে একে এবার তাদের সাথেও আমরা কথা বলবো। আমরা আমাদের সঙ্গে এখন পেয়েছি শিল্পী ডক্টর ইন্দ্রাণী সেনগুপ্তাকে। নমস্কার ম্যাডাম, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা না করে থাকা যাচ্ছে না, তো একই সাথে একটা প্রফেশন, বেশ দায়িত্বপূর্ণ প্রফেশন, এবং তার সঙ্গে এইভাবে প্যাশনটা চালিয়ে যাওয়া, দুটো ব্যালেন্স হয় কিভাবে? ব্যালেন্সটা আমাদের বোধহয় রক্তেই মিশে আছে, কারণ আমরা প্রকৃতপক্ষে মহিলা, এবং তুমিও নারী। নারীদের এই একটা শক্তি কোথা থেকে যেন বোধহয় জন্ম থেকেই আমাদের আশীর্বাদ রূপে চলে আসে। আমরা তো মহামায়েরই অংশ বলা হয়। সেখানে সবকিছুই আমরা একটু ব্যালেন্সকে রক্ষা করেই চলতে হয়। আমাদের যেরকম বাড়িতেও অনেক কিছু দায়িত্ব সামলাতে হয়, তার সাথে কর্মক্ষেত্রেও সামলাতে হয়, তার সাথে ছবি আঁকা তো আমার আত্মিক জাগরণ বলতে পারো। আর মনের দিক থেকে মনটা আমার প্রকৃতির দিকে ভীষণভাবে পড়ে থাকে। আমি মাঝে মাঝে নিজে চলে যাই প্রকৃতির বুকে। এইগুলো দেখবে আমার পাহাড়ের কিছু ছবি আছে, আরও আমি নিজে হাতে ফুল ফুটিয়েছি, সেগুলোকেও আমি এঁকেছি। এই প্রকৃতির মধ্যে যে একটা আনন্দ, সেখান থেকেই যেন আমরা শক্তি পাই। সেই শক্তি আমাকে বিভিন্নভাবে চালিত করে আরও বেশি কাজ, আরও বেশি কাজ। আর আমার বলতে ভীষণভাবে প্রয়োজন, সেটা হলো আমার গুরুভাগ্য খুব ভালো। আমি খুব ভালো ভালো গুরুর সন্ধান পেয়েছি এবং তাদের আশীর্বাদ আমার উপর বর্ষিত হয়েছে। সেই থেকেই শক্তি বোধহয় এমনি চলে আসে। আর সবচেয়ে বড় কথা, মনের যদি আত্মিক টান থাকে, সেই ভালোবাসার টান, ছবি আঁকাটা তো ভালোবাসার জিনিস, মনের সাথে সংযুক্ত। সেই ভালোবাসার টান থাকলে তুলিতে সেটা প্রকাশিত হবেই। আমার শুধু তুলি নয়, আমি লেখার মাধ্যমেও নিজেকে প্রকাশ করি, মানে চেষ্টা করি। সকলের ভালো লাগলে আমিও খুব আনন্দ পাই। এই যে নিজের ভালো লাগার জিনিসটা চর্চা করার পাশাপাশি সকলের মধ্যে সেটা ছড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টাটা, এটা কিন্তু সত্যিই প্রশংসনীয়। এবং যখন সমাজের কিছু মানুষ যারা রীতিমতো অনেক দায়িত্ব পালন করে তাদের ভালো লাগার বিষয়গুলোকে চর্চা করে চলেছেন, সেগুলো আমাদের কাছে তুলে ধরছেন, সেটা কিন্তু আমাদের জন্যও একটা আলাদা রাস্তা তৈরি করে দেয়, একটা পথ খুলে দেয় আমাদের সামনে। কোথাও গিয়ে যে শুধুমাত্র আমাদের ইন্সপায়ার করে তা নয়, যেন শেখায়, মানে তা সেই দেখে কিন্তু আহ, অনেক কিছু শেখার থাকে। এবং আহ, এই বেশ অনেকেরই শুনলাম পরিবেশ থেকে ইন্সপায়ার হওয়ার কথা ছবি আঁকায়, এবং তারপর নিজে এত মানুষকে ইন্সপায়ার করার মতো কথা বললেন ম্যাম। সেই জায়গা থেকে একটা প্রশ্ন না করলে নয়, সেটা হচ্ছে
অসাধারণ কাজকর্ম দেখতে পাচ্ছি। কিন্তু এর শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা আমার ছেলেবেলা থেকেই আমার একটা টান ছিল। আমি কোথাও ভালো ছবি দেখলে বা হয়তো আমার বাড়িতেই ক্যালেন্ডার টানানো আছে খুব ভালো। আর আমি মূলত একটু শিবের ভক্ত ছোটর থেকেই। আ ১ম আমার ছবি আঁকা শিব একটা ক্যালেন্ডার থেকে। আমার নিজের মনের মতন করে নিজের মনের রঙের মাধুরী মিশিয়ে সেই কাজটা শুরু করেছিলাম। আ এই ছোটর থেকে যে এই নেশাটা আমাকে পরিচালিত করেছিল ছবি আঁকার মানে দেখা। ১ম এ তো ছবি আঁকতে গেলে আগে খুব ভালো করে দেখতে হবে। দৃষ্টিটা ভীষণ দরকার। আগে ভালো করে না এই দেখার শক্তিটা হয়তো আমি আমার মার থেকে পেয়েছিলাম। কারণ মা নিজে একজন শিল্প তো বটেই। উনি ভীষণভাবে আ সেলাইয়ে নিপুণ ছিলেন। আমাদের কোনোদিন বাইরে জামাকাপড় বানিয়ে পরতে হয়নি। টেলারিং এবং স্টিচিং দুটোতেই উনি পারদর্শী ছিলেন। মাকে দেখতাম মা বলত, "ডিজাইনগুলো করে দে।" আমি হয়তো তার সাথে, সাথে ডিজাইনগুলো করে দিলাম। ওই যে একটা ভেতরের জাগরণ ওটা মার থেকে পেয়েছি। মা তো ১ম গুরু হয়। বেসিক্যালি সন্তানের কাছে মা ১ম গুরু কিন্তু। আ সেই শিক্ষা আস্তে, আস্তে আমাকে আম কলেজ লাইফে খুব একটা বাড়ির ইচ্ছে ছিল না। আগে পড়াশোনা শেষ করো তারপরে। তারপরে নিজের ইচ্ছেতেই আর্ট কলেজে ঢুকলাম। আ আর্ট কলেজের পর আমি অ্যাপ্রিসিয়েশন ইন্ডিয়ান আর্ট করলাম। রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত হয়ে আমার এখানে ৩ টে থিসিস আছে অ্যাপ্রিসিয়েশন অফ ইন্ডিয়ান আর্ট এবং ইন্ডিয়ান আর্ট নিয়ে অনেক কালচার করলাম। এইগুলো আস্তে, আস্তে আমার চলতে থাকলো। ডিগ্রির সাথে আ কি বলবো চর্চা, প্র্যাকটিস। তার সাথে তার আমার শ্রী রাধাকান্ত বন্দ্যোপাধ্যায় আমার বিশেষ গুরু হিসেবে চিন্তামণি করকে পেলাম, শ্রী রামানন্দ বন্দ্যোপাধ্যায়কে পেলাম। চিন্তামণি করের কাছে আমি বহুবার যাতায়াত করেছি এবং আমার কাজ নিয়ে আলোচনা করেছি। রামানন্দ বাবুর থেকে অনেক ইন্সপায়ার পেয়েছি। ওনাদের কথাই হচ্ছে যথেষ্ট নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে। তাতে আমি বুঝলাম যে আমি হয়তোবা কিছু করতে পারি। এইটাই আমাকে আর রামকৃষ্ণ মিশনের যে মানে লাইব্রেরি বলুন, মহারাজদের সহযোগ মানে স্নেহের যে স্পর্শ পেয়ে আমি যেন নিজেকে আরো বেশি উন্মিলিত করতে পারলাম। চর্চা তো আছেই। না, এই যে এতখানি পথ পেরিয়ে আসা এবং সেখানে এতজন মানুষের সান্নিধ্য এবং অবশ্যই পেশাগতভাবে অধ্যাপিকা, তো তার কাছ থেকে কিন্তু একটা বিষয় না জানলে বা একটা প্রশ্ন তাকে না করলে পুরো কথোপকথনটাই ইনকমপ্লিট থেকে যাবে। এই যে এত লম্বা পথ পেরিয়ে এলেন, অনেক অভিজ্ঞতা, অনেক মানুষের সান্নিধ্য পেয়েছেন এবং পেশাগতভাবে অধ্যাপিকা। সবসময় ইয়ং জেনারেশনের টাচে থেকে কাজ করা। তো সেই জায়গা থেকে যারা উঠতি শিল্পী বা যে ছেলেমেয়েরা সবে এই জগতের দিকে পা বাড়াবার কথা ভাবছে, তাদের জন্য আপনার কি বার্তা? আমার তো অনেক ছাত্রছাত্রী বা তাদের নিয়ে আমি কাজ করছি। তাদেরকে আমি সবসময়ই বলি, তোমরা ভীষণভাবে প্র্যাকটিস করো। ওদের আমি দেখেছি ওরা সবটাই ভালো টিচার পেলে কোনো অসুবিধেই নেই। শিক্ষক-শিক্ষিকাও সেরকম ভালো হতে হবে, তাদের স্নেহ দিতে হবে। ওদের স্নেহ দিলে ওরা যথেষ্ট ভালো কাজ করে এবং ওদেরকে আমি একটাই কথা বলি যে জীবনে ৩ টে ডি ভীষণ দরকার হয়। সেটা হলো ডিসিপ্লিন, ডিটারমিনেশন অ্যান্ড ডেডিকেশন। এই ৩ টে ডিকে তোমরা মাথায় রেখে এগিয়ে চলো এবং যথেষ্টভাবে প্র্যাকটিস করো, পরিশ্রম করো। অনেক ধন্যবাদ ম্যামকে ওঙ্কার বাংলার তরফ থেকে। বেশ এই কথোপকথনটা কিন্তু আমাদের সামনে অনেকগুলো দিক খুলে দিতে পারে। একদিকে যেমন পরিবেশ নিয়ে অ্যাওয়ারনেস আছে, নতুন জেনারেশনকে এগিয়ে যাওয়ার বার্তা আছে, তেমন কিন্তু যারা এই সমাজের প্রবীণ ব্যক্তি, যারা সমাজের অনেকখানি দায়িত্ব মাথায় নিয়ে বসে আছেন, তাদের কাছেও একটা বার্তা আছে। নতুন জেনারেশনকে হাতে ধরে এগিয়ে দেওয়া, তাদেরকে মানুষের মতো মানুষ গড়ে তোলা এবং তাদেরকে সঠিক পথ দেখানো। যাই হোক, আমাদের সঙ্গে আরো অনেক শিল্পীরা রয়েছেন। চলুন একে একে আমরা তাদের সাথে কথা বলবো। এখন আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী
প্রবাল রয়। এর আগেও স্যারের সঙ্গে আমরা একটা এপিসোডে বেশ কথা বলেছি, সুন্দর খুব আলোচনা হয়েছে। সেখানে শিল্পীর জীবন নিয়ে, তার কাজের ইন্সপিরেশন নিয়ে, তার কাজের জনার নিয়ে অনেক কিছু নিয়ে বেশ জমিয়ে আলোচনা হয়েছে। তবে আজকে আমি প্রথমেই যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, এই যে পরিবেশ নিয়ে অ্যাওয়ারনেসটার চেষ্টা আপনারা করছেন, সেই খানে সাধারণ মানুষকে কতটা সামিল করা গেছে বলে মনে হচ্ছে? আহ, সাধারণ মানুষ আসছেন দেখছেন। সচেতনতাটা এটা একটা লম্বা প্রক্রিয়া। তো তো মানে চেষ্টা আর কি আমাদের একটা বিশাল আহ, ব্যাপ্তি, এত সারা পৃথিবী জুড়ে চলছে পরিবেশ নিয়ে। সেখানে আমার বন্ধু চঞ্চল, সুশোভন, এরা সব খুব মানে আন্তরিকভাবে এই অনুষ্ঠানটা করার চেষ্টা করে। এর আগেও আমি চঞ্চলের আমাদের জুটি একটা এক্সিবিশন করেছিলাম এর উপরেই। তো ভালো লাগে বিশেষ করে চঞ্চলের এইসব ব্যাপারে খুব আহ, চেষ্টা থাকে আর কি। আর ও এখানে থাকে না, চেন্নাইতে থাকে, কিন্তু কলকাতাতে এসে প্রথম ওই সব নিয়েই আমাদের সময় কাটে আর কি। খুব ভালো বন্ধু আর কি, সেই জন্যই এই এক্সিবিশনটা করা আর রামকৃষ্ণ মিশনকে আমাদের বেছে নেওয়া একটা ভালো জায়গাতে। চমৎকার পরিবেশ এখানকার, সহযোগিতা খুব পেয়েছি আমরা। এইরকম আর কি আমাদের জার্নিটা চলছে। এবারের এক্সিবিশনে তো বেশ একদম নবীন শিল্পীদেরও আগমন ঘটেছে। বেশ একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে, তাহলে কিরকম সেই এক্সপিরিয়েন্স? দারুণ। এটা 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 ওরই মাথা থেকেই বেরিয়েছে চঞ্চলে, যে কিছু তরুণ আহ, শিল্পী বা ফটোগ্রাফি যারা করেছেন তাদেরকে রাখবো সাথে, বড়দের সাথে। তো এটা খুব সুন্দর, এটা একটা দারুণ মানে অভিজ্ঞতা হলো। সাধারণত আমরা একটা গ্রুপ করে কাজ করি সিনিয়র শিল্পীরা, তো সেখানে ছোটরা হয়তো তাদের সঙ্গে সেভাবে নিয়মিত অ্যানুয়াল শো গুলো ছাড়া করা হয়নি। তো এবারে খুব ভালো লেগেছে। মানে এই ছোট ছোট ছেলেমেয়েরা এসছে আমাদের সঙ্গে, তারা সিরিয়াসলি ভাবছে, এই যে আদান প্রদান হচ্ছে আর কি, তাদের কাছ থেকে আমরা শিখছি, আমাদের কাছ থেকে তারা শিখছে, এটা খুব ভালো লেগেছে। এই আদান প্রদানটা কিন্তু প্রচন্ডভাবে দরকার। আর যেখানে মূল উদ্দেশ্যটাই হচ্ছে সচেতনতা তৈরি করা, মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কিত বার্তা ছড়িয়ে দেওয়া, সেখানে বোধহয় দুটো জেনারেশনের মধ্যে এই ব্রিজটা তৈরি হওয়া, তাদের মধ্যে শিল্পের আদান প্রদান, শিল্প মনস্ক বিভিন্ন বিষয়ের আদান প্রদান, এবং সবচেয়ে বড় কথা এই সচেতনতামূলক বার্তাগুলোর আদান প্রদান, যেন সচেতনতাটা যেটা ওনারা ছড়াতে চাইছেন সেইটা অনেকখানি সাহায্য করে। তো আশা রাখা যেতে পারে ভবিষ্যতে আমরা আরো দেখতে পাবো এরকম প্রদর্শনী, এবং সেখানে এই একইভাবে প্রবীণ নবীন সমস্ত শিল্পীদেরকে জোট বেঁধে কাজ করতে দেখবো। আর অবশ্যই এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন শিল্পী প্রবল রায়। অনেক ধন্যবাদ স্যারকে ওঙ্কার বাংলার তরফ থেকে। আর অনুরোধ রইল এইটা, এক্ষুনি এই যে আহ, নতুন ছেলেমেয়েদের নিয়ে কাজ করার যে আনন্দটা প্রকাশ করলেন, সেইখান থেকে এই অনুরোধটা, ভবিষ্যতে আপনাদের মতো যারা বিদগ্ধ শিল্পী, যারা অনেকখানি রাস্তা পেরিয়ে এসছেন, তারা ঠিক এইভাবেই যেন নতুনদেরকে হাতে ধরে নিয়ে নতুন প্রদর্শনীতে নতুন বার্তা ছড়িয়ে দিতে এগিয়ে আসুন। আর এটা দর্শকদেরকেও জানাবার যে বিভিন্ন প্রজন্মের মধ্যে যখন এই লেনদেনটা তৈরি হয়, তখন কিন্তু আমাদের যে পরিবেশ, আমাদের যে সমাজ, যাদেরকে সুস্থ রাখার জন্য প্রতিনিয়ত কিছু মানুষ লড়াই করে চলেছেন, তাদের লড়াইয়ে অনেকখানি রাস্তা সহজ হয়ে যায়। তাই আপনাদের কাছেও এটা অনুরোধ থাকলো, পরিবেশ নিয়ে সচেতন হন, পরিবেশমূলক বার্তা সকলের মাঝখানে ছড়িয়ে দিন, এবং অবশ্যই নিজের পরবর্তী প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলুন। সবাই খুব ভালো থাকুন। আজকের মতো টেলিক্যানভাস এই পর্যন্তই। দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।